দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। দর্শক, প্রথমে ভারত পাকিস্তান সংঘাতের খবর। কাশ্মীর হামলার রেশ ধরে চলমান উত্তেজনায় অবশেষে সংঘাতে জড়িয়ে পড়ল ভারত পাকিস্তান। মঙ্গলবার রাতে পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ভারত। নিহত হয়েছে শিশুসহ অন্তত ২৬ জন। আর এর পাল্টা জবাবে ভারতের অন্তত ৫টি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, ভারতের হামলা কাপুরুষোচিত। এর মধ্যে কাশ্মীর সীমান্তেও দুদেশের সেনাদের ব্যাপক গোলাগুলিতে নিহত হয়েছে ১০ ভারতীয় বেসামরিক। শেষ পর্যন্ত পাকিস্তানের সরাসরি হামলা চালালো ভারত। মধ্যরাতে পাকিস্তানের বেশ কয়েকটি অঞ্চলে অতর্কিত হামলায় ঘটেছে প্রাণহানির ঘটনা। আহত হয়েছেন বহু মানুষ। সবচেয়ে ভয়াবহ হামলা চালানো হয় বাহওয়ালপুরে। এছাড়াও কোটলি ও মুজাফফরবাদের একাধিক মসজিদে চালানো হয় হামলা। ভারত এই অভিযানের নাম দিয়েছে অপারেশন সিঁদুর। পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, এই কাপুরুষোচিত হামলার দাঁত ভাঙ্গা জবাব দিয়েছে তারাও। তাদের জোরালো দাবি, পাল্টা অভিযানে ভারতের ৫টি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে। ভারতের একটি ব্রিগেড সদর দপ্তর ও একটি গুরুত্বপূর্ণ চেকপোস্ট সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া হয়েছে। আর এই পাল্টা অভিযানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি পাকিস্তানি বাহিনীর। বুধবার ভারত শাসিত জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় রাতভর ব্যাপক গোলাগুলি হয়েছে দুদেশের সেনাদের। নিহত হয়েছেন কয়েকজন ভারতীয় বেসামরিক নাগরিকও। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বললেন, ভারত প্রমাণ ছাড়াই বেসামরিক নাগরিকদের উপর হামলা চালিয়েছে। তাদের প্রতিরোধ চলছে এবং চলবে। হামলার বিরুদ্ধে পাকিস্তানের উপযুক্ত জবাব দেওয়ার পূর্ণ অধিকার রয়েছে এবং উপযুক্ত জবাব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সব মিলিয়ে উপমহাদেশে আবারও চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। নিবির আমিন, নিউজ 24। মঙ্গলবার রাতে পাকিস্তানের ৬টি স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে আলোচনার ঝড়। আর এরই মধ্যে একে লজ্জাজনক উল্লেখ করে দ্রুত এই সমস্যা সমাধান হবে বলে আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। হামলাকে দুঃখজনক মন্তব্য করে উভয় দেশকেই সংযম দেখানোর আহ্বান জানিয়েছে চীন। দুই পক্ষকেই সংযত হওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। অন্যদিকে মোদির পাশে দাঁড়িয়েছে ইসরায়েল। মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের ৬টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। জবাবে রাতেই পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। প্রতিবেশী দুই দেশের মধ্যে এ সংঘাত নিয়ে এরই মধ্যে প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা লজ্জাজনক উল্লেখ করে দ্রুত সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ওয়াশিংটন পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে বলে জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সেই সঙ্গে শান্তিপূর্ণ সমাধানের জন্য দুই দেশের সঙ্গেই আলোচনা চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি। ভারতের হামলাকে দুঃখজনক উল্লেখ করে পরিস্থিতি জটিল না করে দুই দেশকেই সংযম থাকার আহ্বান জানিয়েছে চীন। এদিকে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি রক্ষায় দুই দেশের মধ্যে আলোচনার উপর জোর দিয়েছেন সংযুক্ত আরব আমিরাত সহ আরো বেশ কয়েকটি দেশ। মোদির এই পদক্ষেপে ভারতের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রুভেট আজার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করেন। ভারতের সঙ্গে পাকিস্তানের চরম এ উত্তেজনায় বুধবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিনান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারকে ফোন করেছেন, যেখানে ইসলামাবাদকে সমর্থনের কথা জানিয়েছেন তিনি। আফরিন মৌ, নিউজ 24। এদিকে বিশ্লেষকরা বলছেন, ভারত পাকিস্তান সংঘাতে উভয় দেশের জনগণের ক্ষতি সহ সারা বিশ্বে এর নেতিবাচক প্রভাব পড়বে। বলছেন, কোনো প্রতিবেশীর পক্ষেই অবস্থান নেওয়ার সুযোগ নেই বাংলাদেশের। তবে কূটনীতিকদের ধারণা, বিশ্বের শক্তিশালী দেশগুলোর সমর্থন পেতে পারে পাকিস্তান। বিস্তারিত জানাচ্ছেন প্রমা চৌধুরী। মঙ্গলবার ভারত তার চিরবৈরী প্রতিবেশী দেশ পাকিস্তানের 9টি স্থানে হামলা চালায়। জবাবে পাকিস্তানও করে পাল্টা আক্রমণ। দুদেশেই এই মুহূর্তে বিরাজ করছে চরম অস্থিতিশীল এক পরিস্থিতি।
বুধবার ভারত পাকিস্তান পরিস্থিতি নিয়ে উদ্বেগ তুলে ধরে দুই দেশকে সংযত থাকার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। The evolving situation in India and Pakistan. Bangladesh expresses its deep concern over this situation and urges both the countries to remain calm, show restraint, and refrain from taking any steps that could further aggravate the situation. প্রতিবেশী দুটি দেশ সরাসরি সংঘাতে জড়ালে ক্ষতিগ্রস্ত হবে দেশ দুটোর জনগণ, যার প্রভাব দক্ষিণ এশিয়া সহ সারা বিশ্বে পড়বে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষক মনিরুল ইসলাম আখন্দ। এটার ইম্প্যাক্টটা কিন্তু জনগণের উপরে পড়বে, বাংলাদেশ এবং রিজনের উপরে আসবে আর আর্থিকভাবে, ইকোনমিক্যালি, এবং এটার ইম্প্যাক্টটা সারা বিশ্বে চলে যাবে। এবং তার মতে এক্ষেত্রে বিশ্বের শক্তিশালী দেশগুলোর সমর্থন পাকিস্তানের দিকে বেশি হতে পারে। চীন উইল সাপোর্ট পাকিস্তান and probably USA and their allies will support India in case it turns into a war, যেটা আমরা আশা করি হবে না। ভারতের সাথে বাংলাদেশের চলমান শীতল সম্পর্কের কারণে সাধারণ মানুষ পাকিস্তানকেই সমর্থন করতে পারে বলে ধারণা করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক প্রফেসর ডক্টর শাহিদুজ্জামান। পরামর্শ দেন দেশকে নিজেদের অভ্যন্তরীণ সমস্যা সমাধানে মনোযোগী হওয়ার। তবে জনগণের সিম্প্যাথি ও সমর্থন যদি আমরা বিবেচনা করি তাহলে নিশ্চিতভাবেই বলা যায় যে এদেশের জনগণ মোটামুটি পাকিস্তানের প্রতি অনেকাংশেই সমর্থন থাকবে। ভারত পাকিস্তান সংঘাতে কূটনৈতিক প্রভাব এড়াতে বাংলাদেশ কেন্দ্রিক পররাষ্ট্র নীতিতে অটল থাকবার পরামর্শ দিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এই শিক্ষক। আমরা যদি বাংলাদেশের সরকার বা রাষ্ট্র দেখি, সে হয় ভারত কেন্দ্রিক হয় আর না হলে পাকিস্তান কেন্দ্রিক হয়, সে বাংলাদেশ কেন্দ্রিক হয় না। যতদিন আমি বাংলাদেশ কেন্দ্রিক পররাষ্ট্র নীতি না করতে পারবো ততদিন কিন্তু আমার এই ঝামেলাটা থাকবে। তবে উভয় দেশের কোনো এক পক্ষ পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে সর্বগ্রাসী যুদ্ধ দেখবে সারা বিশ্ব, এমন আশঙ্কার কথা জানাচ্ছেন কূটনীতি বিশেষজ্ঞরা। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। দর্শক, এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা বিশ্লেষক অধ্যাপক ডক্টর এম শাহিদুজ্জামান। জনাব এম শাহিদুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। আপনার কাছে জানতে চাচ্ছিলাম ভারত পাকিস্তানের এই সংঘাতের প্রভাব সম্পর্কে, আর সেই সঙ্গে পুরোপুরি যুদ্ধে জড়িয়ে যেতে পারে কিনা দুই দেশ, এ সম্পর্কে কি মনে হচ্ছে? ধন্যবাদ। আমার মনে হয় না যে দুই দেশ এখন আরো বড় যুদ্ধে জড়িয়ে যাবে, কেননা আমরা কিন্তু আজকে সারাদিন একটা স্থিতি, একটা নীরবতা, একটা পজ দেখতে পাচ্ছি। যদি সত্যি জড়িয়ে পড়ার মতো হতো তাহলে হয়তো আজকেও নতুন কিছু পাকিস্তান একটা বড় রকমের একটা আঘাত হয়তো হানতো। আমার ধারণা যে এখানে এত বেশি ভারতীয় প্রোপাগ্যান্ডা শক্তিশালী ভাবে কাজ করছে যে বিশ্বব্যাপী কিন্তু ধরা পড়ে যাচ্ছে যে ভারতের প্রোপাগ্যান্ডার ড্রাইভে যে কাল্পনিক স্পৃহা এবং তার প্রতি ভারতীয় মিডিয়ার যে প্রচন্ড সমর্থন, যে পাকিস্তানকে ঘুরিয়ে দিচ্ছে, পাকিস্তান শেষ হয়ে গেল। কিন্তু আমরা যদি একটু নিরাপত্তার দৃষ্টিভঙ্গিতে কিছুটা সূক্ষ্ম দৃষ্টিতে দেখি তাহলে কতগুলো প্রশ্ন জেগে ওঠে। প্রথম প্রশ্ন হচ্ছে যে পাকিস্তান যে দাবি করলো 5টা ভারতীয় বিমান, অত্যন্ত এক্সপেন্সিভ বিমান ফেলে দিয়েছে, তার ব্যাপারে ভারত কিন্তু আজকে সারাদিনে কোনো প্রত্যাখ্যান করেনি। তারা এমন কোনো কিছু বলেনি যে পাকিস্তানের পক্ষ থেকে এই দাবিটা মিথ্যা। অর্থাৎ ভারত কিন্তু সত্যি সত্যি হয়তো এই বাস্তবতা মধ্যে সত্যতা রয়েছে যে পাকিস্তানের দাবিটি সত্যি। এখন সত্যি যদি তাই হয়ে থাকে তাহলে এটা ভারতের জন্য বিশাল আকারের একটা লস। জনাব শাহিদুজ্জামান, আপনার এই উত্তর ধরে আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আমরা ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ দেখেছি এবং আমাদের প্রতিবেশী দেশ না হওয়াতেও তার অনেকটা প্রভাব কিন্তু বাংলাদেশের দরদামে পড়েছে, আমরা সেটা দেখেছি। আর এখন যখন দুই প্রতিবেশী বা আমাদের মিত্র দেশই বলা যেতে পারে, তাদের মধ্যে যদি যুদ্ধে ডামাডোল বাঁচতে থাকে, বাংলাদেশের উপর ঠিক কি রকম প্রভাব পড়তে পারে বলে মনে করছেন? আমাদের জন্য ঠিক কতটা হুমকি স্বরূপ? আমাদের জন্য এটা প্রভাব পড়তে পারে এই অর্থে যে ভারত প্রবাবলি বাংলাদেশের প্রতি আরো ক্ষুদ্র মনোভাব প্রদর্শন করবে। কেননা ভারত হয়তো আশা করছিল যে বাংলাদেশ সরাসরি ভারতের পক্ষে এমন কিছু অবস্থান নেবে যেটা পাকিস্তানের জন্য বিব্রতকর হয়।
কিন্তু দেখা গিয়েছে যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী যখন ফোন করলো, বাংলাদেশের থেকে যে রেসপন্স ছিল সেটা অনেকটা নিউট্রাল বলা যায়। তবে প্রচ্ছন্নভাবে নিশ্চিতভাবে এটা ধরে নেওয়া যায় যে বিশ্বের অনেক দেশের মতো, স্পেশালি চীনের মতো, বাংলাদেশের হয়তো একটা নীরব সহানুভূতি রয়েছে পাকিস্তানের প্রতি। কেননা এটা বাংলাদেশে অনেকেই এই প্রশ্ন বোধ করছে যে পাকিস্তানের যেসব চিত্রগুলো আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু আমরা ওই যে টার্গেটে হিট করা হয়েছে যেটা বারবার ভারত দাবি করছে সেটা কিন্তু ঠিক ফুটে ওঠেনি। দেখা গিয়েছে বিশাল একটা মসজিদ, সেখানে ধ্বংসস্তূপ, মসজিদের চূড়াটা ভেঙে গিয়েছে। এইসব চিত্র বাংলাদেশের মানুষের মনে খুব আবেগপ্রবণ আঘাত হানে এবং তারা মোরাললেস এটা বিশ্বাস করে যে ভারতের যে দাবি সেখানে এই একেবারেই টার্গেটেড হিটিং হয়েছে, যে সমস্ত ঠিক মতো যে সন্ত্রাসীদের হত্যা করা হয়েছে, সেখানে একটা এক্সাম্পলও কিন্তু আমরা দেখতে পাইনি ভারতের এই প্রশ্নে। যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে ভারত দাবি করছে যে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রত্যেকটা বিষয়ে ব্রিফ করছে যে তারা কিভাবে যাতে বিস্তৃতিকরণ না হয় সেইভাবে পদক্ষেপ নিয়ে একেবারে বেছে বেছে টার্গেট হিট করেছে যাতে কোনো সিভিলিয়ান ক্যাজুয়ালিটি না হয়। কিন্তু আমরা জানতে পারি যে প্রায় 70 জনের মতো সন্দেহ করা হচ্ছে বেসামরিক ব্যক্তি জীবন হারিয়েছে। আবার অপরদিকে বিশ্বের অন্যান্য বড় বড় দেশগুলো, এমনকি জাতিসংঘ কিন্তু পাকিস্তানের দিকে কোনো রকম দোষারোপ করছে না। হয়তো বা বোঝা যায় যে আন্তর্জাতিক বিশ্বে তারা এটা ক্লিয়ারলি বোঝা যায় যে ধৈর্যের আহ্বান। আসলে এখন এই পাকিস্তান ভারত এই যুদ্ধ ডামাডোল নিয়ে সবাই আসলে অনেক বেশি উদ্বেগ প্রকাশ করছে এবং আমরা সকলেই আশা করছি যে আলোচনার মাধ্যমে বা সুষ্ঠু কোনো সিদ্ধান্তে পৌঁছে এরা এই যুদ্ধ থেকে আসলে পিছু হটবে। জনাব শাহেদুজ্জামান, অসংখ্য ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। ভারত পাকিস্তান সংঘাতে প্রভাব পড়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সিভিল এভিয়েশন চেয়ারম্যান বলছেন, আপাতত তেমন কোনো সমস্যা না হলেও সংঘাত দীর্ঘ হলে নিরাপত্তার কারণে ঢাকা টরন্টো ও ঢাকা লন্ডন ফ্লাইটের রুট পরিবর্তন করতে হবে। বিস্তারিত জানাচ্ছেন আরিফুল ইসলাম। ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে ভেঙে পড়েছে এ অঞ্চলের আকাশ যাত্রী পরিবহন ব্যবস্থা। বন্ধ ঘোষণা করা হয়েছে কয়েকটি বিমানবন্দর। প্রভাব পড়ছে বাংলাদেশেও। হামলার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 3টি ফ্লাইটের শিডিউল বিপর্যয় হয়েছে। তবে ইসলামাবাদে ফ্লাইটের ক্ষেত্রে আগাম অবগত করতে হচ্ছে বাংলাদেশকে। এছাড়া এখন পর্যন্ত তেমন কোনো সমস্যা হচ্ছে না। যেহেতু গোলাগুলি হচ্ছে ওই এরিয়াতে একটু ইনিশিয়ালি মিসাইল, সকালে একটু আপনার শুনেছেন তো মিসাইল ফায়ারিং হয়েছিল, তো ওই জন্য কিছু কিছু এয়ারলাইন্স, 3টে এয়ারলাইন্স আমার জানা মতে, দুইটা একটা ডাইভার্ট করে দুবাই ল্যান্ড করে গেছে, একটা মানে করেছে। সো টোটাল 3টা ফ্লাইটে একটু যে আমাদের না, সেটা টার্কিশ এয়ারলাইন্সের ছিল এবং এয়ারলাইন্সের ছিল, সব মিলে একটু এরকম ছিল, বাট সকালে এটা আবার ওরা উইথড্র করেছে। তবে এই সংঘাত দীর্ঘ হলে প্রভাব পড়বে বাংলাদেশে। সেক্ষেত্রে ঢাকা টু টরন্টো, ঢাকা টু লন্ডন ফ্লাইটে রুট পরিবর্তন করা হবে। বাড়তে পারে বিমান ভাড়া। তেমন কোনো সমস্যা নেই। যদি ওখানে কোনো অস্থিরতা থাকে তাহলে আমাদের বেসিক্যালি যেটা হবে সেটা ঢাকা টরন্টো এবং ঢাকা ইউকে ফ্লাইট যেটা আছে আমাদের, লন্ডন ইংল্যান্ডে যে লন্ডনে যে ফ্লাইটটা যায়, এই 2টা ফ্লাইটে একটু অসুবিধা হতে পারে। সেক্ষেত্রে একটু ডিটুর করা লাগতে পারে, 1 ঘন্টা হয়তো একটু ডিটুর, একটু হয়তো শিফট করে যাওয়া যায় ওই জায়গাটা অ্যাভয়েড করার জন্য ডিটুর, বাট এখন লাগছে না। ঘুরে যায় তাহলে তো ডিস্টেন্স বেড়ে যাবে, ডিস্টেন্সে ফিউল কস্ট বেড়ে যাবে, তো ন্যাচারালি ফিউল কস্টের সাথে তো কস্টিং চলেই আসে। সংঘাত দীর্ঘ হলে নিরাপদে বিকল্প রুটে ফ্লাইট পরিচালনার কথা জানিয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দর্শক, ভারত পাকিস্তান যুদ্ধের আরও খবর থাকছে সংবাদের পরের অংশে। এবারে যেতে চাই অন্য প্রসঙ্গে। এখনই রাজনীতির মাঠে সরাসরি নামছেন না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তবে দল ও দেশের যে কোনো প্রয়োজনে দিক নির্দেশনা দিবেন তিনি, রাখবেন গুরুত্বপূর্ণ ভূমিকা। নেতাকর্মীদের প্রত্যাশা, আপোষহীন নেত্রীর আগমনের মধ্য দিয়ে হারিয়ে যাওয়া ভোটাধিকার ফিরে পাবে জনগণ, প্রতিষ্ঠিত হবে গণতন্ত্র। বিস্তারিত জানাচ্ছেন সাইফুল ইসলাম।
উন্নত চিকিৎসা শেষে 4 মাস পর মঙ্গলবার লন্ডন থেকে দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন পর্যন্ত লাখ লাখ নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত সাবেক প্রধানমন্ত্রী। এ যেন ঐতিহাসিক রাজস্বিক প্রত্যাবর্তন। 4 মাস আগে গুলশানের বাসা থেকে গাড়িতে উঠেছিলেন হুইল চেয়ারে ভর করে, আর লন্ডন থেকে ফিরে পায়ে হেঁটেই প্রবেশ করলেন নিজের চিরচেনা আঙ্গিনায়। বেগম জিয়ার প্রাণবন্ত উপস্থিতিতে উজ্জীবিত নেতাকর্মীরা। তিনি পায়ে হেঁটে কিন্তু বাসায় ঢুকেছেন, এটাও একটি প্রমাণ করে তিনি আগের থেকে অনেকটাই সুস্থ। আর আমার ধারণা তিনি যখন মানুষের মধ্যে যাবেন তিনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন। 2018 সালে মিথ্যা মামলায় কারাবন্দী হয়ে নানা অসুখে জর্জরিত বেগম জিয়া, যে কারণে রাজনীতির মাঠে সরব থাকতে পারেননি। লন্ডনে চিকিৎসা নিয়ে এখন অনেকটা সুস্থ তিনি। বর্তমান বাস্তবতায় বেগম জিয়া কি আবারও সক্রিয় হবেন রাজনীতিতে? ম্যাডাম খালেদা জিয়ার যে স্বাস্থ্যগত অবস্থা, তিনি সুস্থ, কিন্তু দীর্ঘকালের অসুস্থতার জন্যে, বয়সের জন্যে তিনি হয়তো এই মুহূর্তেই রাজনীতির মাঠে নামবেন না, বা সেরকম শারীরিক অবস্থা নেই। আপাতত নেতৃত্ব এই যে গত দীর্ঘ প্রায় 1 দশক আমাদের দেশনায়ক তারেক রহমান, ওনার সুযোগ্য সন্তান, তিনি দিয়ে যাচ্ছেন এবং তিনি দিয়ে যাবেন। এটা আমরা মনে করি তার উপস্থিতি বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক উত্তরণে আমাদের জন্য শক্তি, সাহস এবং নির্দেশনা অবশ্যই তিনি দেবেন। গত 15 বছর ভোটের অধিকার থেকে বঞ্চিত মানুষ। 5 আগস্ট হাসিনা সরকারের পতন হলেও নির্বাচন কবে তা নিয়ে এখনো সংশয়। এমন বাস্তবতায় খালেদা জিয়ার ফেরাকে সংকট উত্তরণে টার্নিং পয়েন্ট হিসেবে দেখছে বিএনপি। বেগম খালেদা জিয়া দেশে প্রত্যাবর্তন করার মধ্য দিয়ে জনগণ তাদের প্রত্যাশিত ভোটাধিকার ফিরে পাবে, গণতান্ত্রিক বিধি ব্যবস্থা আবার প্রতিষ্ঠিত হবে। এই বিশ্রামে থাকা অবস্থায়ও তিনি বাংলাদেশে আছেন, এটাই বাংলাদেশের মানুষের জন্য সুখবর যে যে কোনো সংকটে তিনি আবার ত্রাতার ভূমিকা পালন করবেন। আজীবন গণতন্ত্র ও দেশের মানুষের জন্য আপোষহীন ভূমিকা রেখেছেন বেগম জিয়া। এবারও তার ব্যতিক্রম হবে না বলে মনে করে বিএনপি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের আবেগ, এদেশের গণতন্ত্রের রক্ষা কবচ, স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক। দেশে থাকা অবস্থায় লন্ডন ক্লিনিকের চিকিৎসক ও এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ডের পরামর্শে চলবে বেগম জিয়ার চিকিৎসা। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। একটা বিরতির সময় হলো, সঙ্গেই থাকুন। স্বাগত আরো একবার, দেখছেন নিউজ 24 সংবাদ। এবার বিমানবন্দরে উন্নয়নের নামে হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগের অনুসন্ধানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটি বলছে, জিজ্ঞাসাবাদের জন্য তলবে হাজির না হলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারাবেন হাসিনা। বুধবার দুদকের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। একই অভিযোগে তৎকালীন বিমান প্রতিমন্ত্রী ও সচিবকেও তলব করেছে দুদক। আওয়ামী লীগ সরকারের 15 বছরের শাসনামলে দেশের বিভিন্ন বিমানবন্দর উন্নয়নের নামে হাতে নেওয়া হয় একাধিক প্রকল্প। কেবল 2023 সালে 8টি বাণিজ্যিক বিমানবন্দর উন্নয়নে ব্যয় ধরা হয়েছিল প্রায় 32,500 কোটি টাকা। ওইসব উন্নয়ন প্রকল্পে শেখ হাসিনা সহ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে হাজার কোটি টাকা লুটপাটের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রীকে এই অভিযোগের জিজ্ঞাসাবাদের জন্য চিঠি দিয়ে 8 মে তলব করেছে দুদক। দেশের বিভিন্ন বিমানবন্দরের উন্নয়ন কাজের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট এবং আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন একটি অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছে। এরই অংশ হিসাবে আগামীকাল সাবেক প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনাকে ব্যক্তিগত শুনানির জন্য আগামীকাল তলব করা হয়েছে। একই অভিযোগে সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী ও সাবেক সিনিয়র সচিব মুহিবুল হক সহ সংশ্লিষ্ট 8 জনকে তলব করা হয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বক্তব্য শ্রবণ ও গ্রহণ করা প্রয়োজন মনে করে অনুসন্ধানকারী টিম তাদের আগামীকাল হাজির হওয়ার জন্য পত্র প্রেরণ করেছেন।
এদিন নরসিংদী 2 আসনের সাবেক এমপি কামরুল আশরাফ খান পটন সহ 5 জনের বিরুদ্ধে 1084 কোটি টাকার সরকারি সার আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুদক। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বুধবার জাতীয় সংসদের এলডি হলে নাগরিক ঐক্যের সঙ্গে দ্বিতীয় দিনের আলোচনায় সূচনা বক্তব্যে কথা বলেন তিনি। আলী রিয়াজ আরও বলেন, রাজনৈতিক দলের নিজস্ব আদর্শ থাকবে, তবে মৌলিক জায়গায় আমাদের ঐক্যমত্য হতে হবে। এ সময় নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার বলেন, 118টি সংস্কার প্রস্তাবে একমত নাগরিক ঐক্য। ঐক্যমত্য প্রতিষ্ঠায় প্রত্যেকটি রাজনৈতিক দলেরই লক্ষ্য হচ্ছে তাদের চিন্তা ভাবনা আদর্শিক অবস্থান থেকে একটি রাষ্ট্রের জন্য কাজ করে যাওয়া। সেখানে আমাদের প্রত্যাশা, জনগণের প্রত্যাশা, নাগরিকের প্রত্যাশা, যারা প্রাণ দিয়েছেন তাদের প্রত্যাশাকে ধারণ করে আমরা যেন একটা গণতান্ত্রিক সমাজ, গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করতে পারি, সেই চেষ্টাটাই হচ্ছে জাতীয় সনদ তৈরির চেষ্টা। 1 মে হজযাত্রা কোনো ঝামেলা নয়, শুধু প্রিয়জনের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ। গ্রামীণফোন হজ রোমিং সেবায় এখন সব আরও সহজ ও সাশ্রয়ী। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম হজ। প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জীবনের অন্তত একবার হজ করা ফরজ। ফলে প্রত্যেক মুসলমানের জীবনের অন্যতম স্বপ্ন থাকে আল্লাহর ঘরের মেহমান হবার। মহান আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞ এবং আন্তরিকভাবে খুবই খুশি। আল্লাহ তাআলা যদি আমাদের হজ করার তৌফিক দান করেন, তাহলেই আমরা হজ করতে পারবো। এটা আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করেই আমরা আল্লাহ মক্কায় যাচ্ছি। আমার খুব ভালো লাগছে, এবার পরিবেশ ভালো দেখে। এবার শুধুমাত্র 14টি এজেন্সির গাফলতির কারণে প্রায় 3000 হজ প্রত্যাশীর সে যাত্রা আটকে যাবার উপক্রম হয়েছিল। হজ অফিস থেকে সতর্ক করা হলেও এখনো টনক নড়েনি এজেন্সিগুলোর। ইতিমধ্যে মন্ত্রণালয় থেকে একাধিকবার রিকোয়েস্ট করেছি, অনুরোধ করেছি, বা কিছু ক্ষেত্রে তাদের ব্যাখ্যাও চাওয়া হয়েছে, যাতে আমরা কিছুতেই এই আবেদন সাবমিটের ক্ষেত্রে আমরা যেন ডিফল্টার না হয়। সৌদি কর্তৃপক্ষ নিয়ম মেনে 2 দিন আগে সফটওয়্যার বন্ধ করলে অনিশ্চিত হয়ে যেত এই বিশাল সংখ্যক মুসল্লির হজযাত্রা। ফলে গাফলতির জন্য এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা হাবের। তাদেরকে আমরা চিঠি দিয়েছি এবং তাদেরকে টেলিফোনে কালকে আমরা হাবে বসে আমাদের মহাসচিব সহ আমাদের নেতৃবৃন্দ একসাথে বসছি এবং মিটিং করেছি এবং আমরা তাদেরকে সতর্ক করেছি। তবে নিয়মের বেড়াজালে আটকে যাওয়া 15 বছরের নিচে আবেদনকারী 600 জনের জায়গায় এখনো আবেদন করার সুযোগ রয়েছে হজ ইচ্ছুকদের। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। রোমিং গ্রামীণফোন রোমিং মানে বিদেশেও আমাদের একই নম্বরে পাবে। মোবাইল ব্যালেন্স দিয়ে রোমিং চালু করে হজ সফরে কানেক্টেড থাকুন গ্রামীণফোন নম্বরে। আবারও বিরতি নিচ্ছি, ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকুন। বিরতির পর আবার স্বাগত সংবাদে। আবারও ভারত পাকিস্তান যুদ্ধ প্রসঙ্গ। ভারত পাকিস্তান যুদ্ধের জেরে ধস নেমেছে বাংলাদেশের পুঁজিবাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রথম 5 মিনিটে সূচক পড়েছে 50 পয়েন্ট, দিন শেষে হারিয়েছে 149 পয়েন্ট। সংশ্লিষ্টরা বলছেন, ভারত পাকিস্তান যুদ্ধের সরাসরি কোনো প্রভাব না থাকলেও গুজবের কারণে পতন হয়েছে বাজারে। দক্ষিণ এশিয়ার 2 চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান সারা বছর কথার লড়াই চললেও এবার সম্মুখ যুদ্ধ। পেহেলগাম হামলার জের ধরে পাল্টাপাল্টি সংঘাতে জড়িয়েছে দুদেশ। এই যুদ্ধ কতটা ভয়াবহ হবে তা সময়ই বলে দেবে, তবে যুদ্ধের তাৎক্ষণিক প্রভাব হাজার মাইল দূরের বাংলাদেশের পুঁজিবাজারে। ঢাকার পুঁজিবাজারে বুধবার লেনদেন শুরুর প্রথম 5 মিনিটেই প্রধান সূচক ডিএসসি এক্স ইন্ডেক্স 50 পয়েন্ট কমে যায়। এরপর যত সময় গড়িয়েছে আরো গভীর হয়েছে পতন। দিন শেষে আর ঘুরে দাঁড়াতে পারেনি বাজার। 149 পয়েন্ট কমে সূচকের পরিমাণ দাঁড়িয়েছে 4802 পয়েন্ট। 400 কোম্পানির মধ্যে দর হারিয়েছে 385টি। বাংলাদেশে ধস নামলেও বড় উত্থান হয়েছে মুম্বাই পুঁজিবাজারে। ব্যাপারটা খুবই আনফরচুনেট। আমাদের এখানে কোনো ইন্ডিয়ান
ইনভেস্টর নেই, উই ডু নট হ্যাভ এনি ইনভেস্টার্স ফ্রম পাকিস্তান, উই ডু নট হ্যাভ এনি কোম্পানিজ ফ্রম পাকিস্তান আর ইন্ডিয়া। রিউমার তৈরি করা হয়েছে মার্কেটে, যেটার জন্য এই প্যানিকটা ক্রিয়েট হয়েছে। এদিন বড় ধস দেখেছে আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জও। সূচক কমেছে 270 পয়েন্ট। তবে বাজার সংশ্লিষ্টরা বলছেন শীঘ্রই ঘুরে দাঁড়াবে দুই বাজারই। আমার শুধু আবেদন থাকবে সবার কাছে যে এই ধরনের প্যানিক সিচুয়েশনে অংশগ্রহণ না করা, বিরত থাকা এবং কোন অবস্থায় আপনি প্যানিক হয়ে শেয়ার ছেড়ে দেবেন না, কারণ এই জিনিসটা সাস্টেনেবল না। যে প্যানিকটা বা যে রিউমারটা তৈরি হয়, দিস ইজ ভেরি আনসাস্টেনেবল। কালকে পরশুই দেখবেন যে আপনার মার্কেট ঘুরে দাঁড়াচ্ছে। যদিও পুঁজিবাজারের ধারাবাহিক পতন চলছে গত এক মাস ধরেই। হিসেব বলছে বুধবার পর্যন্ত এর আগের এক মাসে ঢাকার বাজার সূচক হারিয়েছে 394 পয়েন্ট। বিশ্লেষকরা বলছেন পুঁজিবাজারে আস্থা ফেরাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বাজারমুখী করার উদ্যোগ নিতে হবে সরকারকে। ব্যাংকিং মার্কেট তুমি লং টার্ম ইউটিলাইজেশন এবং লং টার্ম রেজিংয়ে যেতে পারবে না। ক্যাপিটাল মার্কেট তুমি শর্ট টার্মে যেতে পারবে না, তাই না? তো এই পলিসি ডিসিশন যদি থাকে, তাই না, সো ডেফিনেটলি আপনার সমস্ত লং টার্ম ফান্ডের জন্য আপনাকে সিকিউরিটি মার্কেটে আসতে হবে। সেই সাথে টেকসই পুঁজিবাজার গঠনে দ্রুত প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পরামর্শ বিশ্লেষকদের। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা। এই মুহূর্তে সরকারের গ্যাস এবং বিদ্যুতের দাম বাড়ানোর কোনো চিন্তা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। বলেছেন, সংকট থাকলেও জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিকেলে সচিবালয়ে শিল্প কারখানায় গ্যাস সরবরাহ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে এসব জানিয়েছেন তিনি। আরও বলেন, দেশীয় গ্যাসের উৎপাদন বাড়াতে এলএনজি আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংকট মেটাতে শিল্পে বাড়তি 250 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। দর্শক, ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাইকে।